নমস্কার সকলকে, আমার নাম সায়ক রায় এবং আজকে আমার চ্যানেলে একটি নতুন সেগমেন্ট শুরু করতে চলেছি যার নাম আড্ডা অ্যান্ড চর্চা উইথ সায়ক। এবং আমার সঙ্গে আছে রিতেশ। রিতেশ আয়। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই। ঠিক আছে, আর রিতেশের একটা পরিচয় আপনাদের সকলকে দিয়ে দিই। খড়গপুর শহরের ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত আমাদের একটি পত্রিকা রয়েছে যার নাম হচ্ছে সমস্বর। সেই পত্রিকার সম্পাদক পদে এখনও কাজ করছে এবং সিনেমা এবং সাহিত্য নিয়ে বেশ কিছু বছর ধরে কিন্তু ও চর্চা করছে এবং জানার চেষ্টা করছে। আমিও সেই রকমই চর্চা করছি এবং জানার চেষ্টা করছি। আজ আমরা আলোচনা করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবরের শেষ উপন্যাস আমাকে বিয়ে করবেন এটা নিয়ে। তাহলে চলুন শুরু করি। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তাহলে রিতেশ, আমাদেরকে একটু শবর যে চরিত্র তার ব্যাপারে কিছু বল। শবর হচ্ছে আসলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টি করা একজন গোয়েন্দা চরিত্র। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসের তুলনায় শবরটা যথেষ্ট একটা আলাদা ফ্লেভার দিয়ে যায় আমাদেরকে। প্রথমত শবরের গোয়েন্দাগিরিটা, সেই গোয়েন্দাগিরিটা বাকি ডিটেকটিভের থেকে যে জায়গায় শবরকে আলাদা করে সেটা হচ্ছে সংলাপ এবং কথা বলার যে ধরন, সেটা আমাদেরকে আলাদা করছে শবরকে অন্যান্য গোয়েন্দার থেকে। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে লেখার যে স্ট্রাকচার কিংবা ওই প্রত্যেকটা গল্পের যে টার্নিং পয়েন্টগুলো কিংবা প্রত্যেকটা গল্পের যে একটা শেষে ক্লাইম্যাক্সে এসে একটা ছাপ রেখে দিয়ে যাওয়া, সেই জিনিসটা একটা মানে খুবই পাঠকদের উপর একটা প্রভাব দিয়ে যায়। আর শবর সম্বন্ধে প্রথমত বলতে গেলে আমার শবর সম্বন্ধে প্রথমে আমি জানতে পারি চলচ্চিত্রের মাধ্যমে। তারপরে যখন আমি দেখি যে এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা ক্যারেক্টার, তখন আমি ধীরে ধীরে এটা নিয়ে চর্চা করা শুরু করি। তো প্রথম দেখা আমার সিনেমা ছিল শবরের এবার শবর। আর সত্যি কথা বলতে গেলে এই শবর সম্বন্ধে আলোচনা করার সময় যার কথা উল্লেখ না করলে নয়, তিনি হচ্ছেন শাশ্বত। শাশ্বত শবরের চরিত্রটাকে এত সুন্দর করে করেছিল আর এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল যে এই কারণে ওর পরে আমার ওই উপন্যাসটা পড়ার একটা ইচ্ছে জন্মেছিল। তো আমি এবার শবর পড়ার পরে আমি ফার্স্টেই যে উপন্যাসটা পড়েছিলাম শবরের, সেটা ছিল ঈগলের চোখ। আর ঈগলের চোখের পরে আমি পড়েছিলাম তীরন্দাজ, এবং তারপরে আরও ওই সিঁড়ি ভেঙে ভেঙেটা পড়ার পরে আমি এই কিছুদিন আগেই পড়লাম আমাকে বিয়ে করবেন, যেটা শবরের শেষ উপন্যাস ছিল। এবং তারপরে তোমাকে ওই ব্যাপারে জানাই আমি। হ্যাঁ, আমিও পড়লাম ওই শবরের শেষ উপন্যাসটা। তো এরপরে আমার যেটা মনে হয় যে আমি পড়লাম, মানে আমাকে যখন রিতেশ রেকমেন্ড করলো আমি পড়লাম, পড়ে আমার তো দারুণ লেগেছে। এবারে আমিও শবরের ব্যাপারে কিন্তু সিনেমা দেখেই প্রথমে জানতে পেরেছি, সাহিত্য পড়িনি। আর এটাই মানে শবরের শেষ উপন্যাসটা কিন্তু আমার প্রথম শবর উপন্যাস পড়া। ঠিক আছে, আমার দুর্দান্ত লেগেছে। এবং তুই যেটা বললি যে একদম মানে আলাদা রকমের ট্রিটমেন্ট করা, তার মধ্যে মেন ব্যাপারটা হচ্ছে কথোপকথন, কথা বলার ধরন, কতটা ভদ্র এবং আমেরিক হয়ে যে কথা বলতে হয়। ঠিক আছে, এবং খুব আমার যেটা মনে হলো খুব শান্তভাবে কথাটা বলছে। একদমই তাই, মানে শান্তভাবে কথা বলে এফোর ওফোর করে দেয়। ব্যাপারটা ওইরকম। আর সব থেকে বড় কথা, শবরের উপন্যাস আর শবরের সিনেমা এই দুটো যখন কেউ পরপর পড়বে তখন বুঝতে পারবে শবর ক্যারেক্টারটা সিনেমাটা যতটা ব্রুটালিটি দেখাচ্ছে বা সিনেমাতে ওই ক্যারেক্টারটা যতটা অ্যাগ্রেসিভ, সেই উপন্যাসে কিন্তু অতটা অ্যাগ্রেসিভ লাগে না। আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রে শাশ্বত চট্টোপাধ্যায় যে অভিনয়টা করে দেখেছেন সেটা নেক্সট লেভেল অবধি খুব মারাত্মক। ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে যে উপন্যাসের শবর কিন্তু সম্পূর্ণ আলাদা। অবশ্যই, এটা আমিও যখন পড়েছিলাম, এবং ট্রিটমেন্টটাও আলাদা। একদমই তাই। যতটা হিরোইক ভাবে মানে শবরকে দেখানো হয়েছে, ততটাই হিরোইক ভাবে কিন্তু সাহিত্যেও দেখানো হয়েছে। একদমই তাই, কিন্তু দুটোর প্রেজেন্টেশন জায়গাটা আলাদা সম্পূর্ণভাবে। এবং আমার মনে হয় যে শবরের যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে সাহিত্যের যে চরিত্রায়নটা করেছে, ওইটা আমার মনে হয় বেশি ক্লাসি লেগেছে আমার। একদমই, এবং আরো বেশি করে মানে অনুভব আমরা করতে পেরেছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিছু ইন্টারভিউর ব্যাপারে আমি শুনেছিলাম, এবং যখন আমি শবর পড়া শুরু করেছিলাম ওই ব্যাপারে যখন আমি জানছিলাম শবরের ব্যাপারটায়, তখন আমি জানতে পেরেছিলাম যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শবর নিয়ে খুব একটা সিরিয়াস নয়। উনি শবর নিয়ে যখন লেখা শুরু করেছিলেন, উনি এরকম ভাবেননি যে শবর নিয়ে এতগুলো লেখা উনি লিখবেন। উনি প্রথম যখন লেখা শুরু করেছিলেন এক দুটো উপন্যাসে করে উনি ভেবেছিলেন ক্যারেক্টারটাকে ওখানেই থামিয়ে দেবে, কিন্তু তারপরে উনি ওটাকে নিয়ে আরো এগায়। আর শেষ পর্যন্ত এই আমাদের যেটা পেয়েছি আমরা শেষে আমাকে বিয়ে করবেন, ওটা ওনার শেষ শবর উপন্যাস ছিল, যেটা প্রকাশিত হয়েছে। এবার এরপরে আরো কিছু প্রকাশিত হবে কিনা সেটা তো বলা যায় না, তবে এটা আমাদের পাঠকদের পড়া এটাই শেষ শবর উপন্যাস ছিল। তবে শবর নিয়ে আমি চেয়েছিলাম যে আলাদা করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা
বই বেরাক কিংবা একটা উপন্যাস সমগ্র বেরাক, যেরকম আমরা বাকি গোয়েন্দাদের ক্ষেত্রেও না পেয়েছি। সে তো অবশ্যই, আমার তো মনে হয় বেরোবেই, কারণ শবরের যে চরিত্র এখন বাংলার একটা ক্লাসিক চরিত্র, একদমই তাই। সিনেমার জন্য হোক কিংবা আমাদের আমরা যারা পাঠকরা রয়েছি সাহিত্যের জগতেও কিন্তু এটা একটা ক্লাসিক মানে মর্যাদা পেয়ে গেছে। একদমই তাই। তো সেক্ষেত্রে অবশ্যই একটা সংকলন হওয়া উচিত সমগ্র বলে, তাই না? একদমই। যে সমগ্র বা সংকলন হ্যাঁ, একটা হ্যাঁ, থাকা হ্যাঁ। অবশ্যই উচিত। এবারে যে শেষ উপন্যাসটা আমাকে বিয়ে করবেন, হ্যাঁ। সেটা নিয়ে তোর কি মতামত, মানে তুই কি অনুভব করলি? প্রথমত শবরের যে শেষ উপন্যাস যেটা আমাকে বিয়ে করবেন, প্রথমত এটা প্রত্যেকটা উপন্যাসের মতো যে ফ্লেভারটা শবরের সেটাকে ধরে রেখেছে। হুম। এমনকি শবরের ক্যারেক্টারটাও যে একটা যে বোল্ড ক্যারেক্টার কিংবা একটা যে হিরোইক ক্যারেক্টার, সেই জিনিসটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তবে বাকি উপন্যাসগুলোর তুলনায় এটা একটু ছোট। হ্যাঁ ছোট। হ্যাঁ, কিন্তু পাঠককে ছোট হওয়া সত্ত্বেও পাঠককে কিন্তু পুরোপুরি এনগেজ করে রাখে। হ্যাঁ একদম, আমিও সেটাই দেখ আমার মনে হয়েছিল যে উপন্যাস হিসেবে এটা একটু ছোট, কিন্তু এটা বাদে কিন্তু আর অন্য কিছু হ্যাঁ, আমার কমপ্লেন নেই। কমপ্লেন এই কারণেই, কারণ মানে অ্যাজ এ পাঠক হিসেবে আমরা চাইবো কি একটা হ্যাঁ, মানে একটা দীর্ঘমেয়াদী গল্প যেখানে মানে গোগ্রাসে গিলবো, একদম, একদম। অনুভব করবো হ্যাঁ, সমস্ত হ্যাঁ। ব্যাপারটা। সেই হিসেবে কিন্তু ছোট, হুম, হুম, হুম। কিন্তু আমি প্রথমবার পড়লাম, অথচ যে যে প্রথমের যে দিকটা যেখানে শবরের সাথে যুগল কিশোরের মানে কথোপকথনের হ্যাঁ, কথোপকথনটা দেখা হচ্ছে তাদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করে, হুম। ব্যাপারটা কতটা সাবলীল ভাবে নর্মালাইজ ভাবে মানে নিয়ে ফুটিয়ে তোলা গেছেন, হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে যেভাবে গল্পটা একটু একটু করে এগোয়, হুম, হুম। ছোট হলো কতটা মারাত্মক, মারাত্মক। এবং এবং যেভাবে ছোট হওয়া সত্ত্বেও এর কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস গুলো খুব একটা যে মানে ফিকে পড়ে গেছে তা না নয়। না 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 বাকি গল্পগুলোর মতো এরও কিন্তু টুইস্ট গুলো ভালোই পাঠককে ভাবিয়েছে। ভালোই। এবং ব্যাপারটা দেখ, আমি যেটা বুঝতে পেরেছি যে এখানে মানুষের মনের অবস্থাগুলোকেও খুব সুন্দর করে কিন্তু তুলে ফুটিয়ে ধরা তোলা হয়েছে। হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তুমি কানেক্ট করতে পারছো। প্রত্যেকটা ক্যারেক্টারের যে মেন্টাল স্টেট, হ্যাঁ, তারা তো একটা মানুষ। একদম, একদম। সে মানুষ হতে গেলে তো সেই চরিত্রগুলোকে জীবন্ত করতে হবে। হুম। এই গল্পের মধ্যে প্রত্যেকটা যে চরিত্র রয়েছে হ্যাঁ, তাদের মনের দিকটাও কিন্তু লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, একদমই, তাই না? একদমই। এবং যেখানে আমরা দেখতে পাই যে এলভিস প্রিসলি একজনকে বলা হচ্ছে, হুম, তাই না? তার দিকটাও তুই দেখ যে সে একদিকে কিন্তু খুব ডেঞ্জারাস একটা মানুষ, অবশ্যই। মানে লাটু বিশ্বাস, লাটু বিশ্বাস। ঠিক আছে? কিন্তু অথচ তার তার সে যেহেতু প্রথমের দিকে পাঠকরা উপলব্ধি করতে পারবে না। না, প্রথমের দিকে পাঠক উপলব্ধি করতে পারবে না, এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়েও যে চর্চাটা হচ্ছে, হুম, হুম, সুলোচনার হুম, যে চর্চাটা, চর্চাটা। ঠিক আছে? তখন তারপরে দেখা, সুলোচনা ক্যারেক্টারটাও। হ্যাঁ সুলোচনা ক্যারেক্টারে আসছি, হুম, কিন্তু তার আগে তুই একটা কথা ভাব যে এই লাটো বিশ্বাসের যে চরিত্রটা আছে, হুম, হুম, হুম। এটা তো একদিকে ভয়ানক, যার জন্য হুম, হুম, হুম। সুলোচনারা বা বাকি বাকি চরিত্ররা যুগল কিশোর প্রত্যেকেই। প্রত্যেকেই কিন্তু মানে খুব খারাপ অবস্থায় হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। কিন্তু তার জন্য একটি মেয়ে কিন্তু ভাবছে, আরে একদম, একদম। কেন তাকে হ্যাঁ বলে হ্যাঁ, দিচ্ছিস বলে না, দিচ্ছিস না। কারণ সে সুন্দর বলে। সুন্দর তার মানে বলে। মনের কিন্তু অনেক রকম দিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই প্রাসঙ্গিক কথাগুলোকে হ্যাঁ তুলে ধরেছে। এবার সুলোচনার ক্যারেক্টারটাতে যদি আসা যায়, ওই ক্যারেক্টারটাকে প্রথম থেকেই হুম, যে এত সুন্দর একটা বিল্ড আপ দিয়ে তৈরি করা হয়েছে, এবং শেষে গিয়ে কিন্তু বোঝাই যায়নি হুম, যে, গল্পটা আমি স্পয়লার দিতে চাই না, হুম, যে মেইন যে জিনিসটা যে সুলোচনাকেই কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, হুম। এই জিনিসটা কিন্তু পাঠকরা উপলব্ধি করতে পারবে না। না না না, স্পয়লার আমরা দেবো না, কিন্তু গল্পটা যদি অল্প করে বলা হয়, সেটা হ্যাঁ, হচ্ছে যে এখানে আমরা একটা দেখতে সিনপসিস পাই, যেটা বলছি। সিনপসিস একটা দিয়ে দেওয়াটা ভালো বোঝার জন্য, যে আমরা দেখতে পাচ্ছি গল্পটার মধ্যে যে যুগল কিশোর বলে একজন আছেন, তিনি একটি ক্রাইম করেছেন, এটা তার তার মতামত, ঠিক আছে? সে নিজে সারেন্ডার করতে চাইছে শবরের কাছে, হুম, এবং শবর তার সাথে দেখা করছে, সে দেখা করে বুঝতে পারছে যে ক্রাইমটা এখনো হয়নি, কি ব্যাপার, ক্রাইমটা কি ঘটতে পারে, কেন উনি এরকম একটা যে ঘটনা ঘটেনি হুম, সেটা ঘটেছে বলে নিজে মানে সারেন্ডার করতে চাইছেন, সে কি, লোকটা কি পাগল, হুম। স্কিজোফ্রেনিক, না কি হয়েছে, ডিমেনশিয়া আছে, না কি ব্যাপার, অথবা এটা কোনো চক্রান্ত কিনা। চক্রান্ত কিনা, এই সমস্ত বিষয়টা নিয়ে গল্পটা ঘোরফের করে। ঘোরফের তারপরে করে। কিছু চরিত্রের সাথে আমাদের মানে আমরা আলাপ হই, আমাদের সাথে আলাপ হয়, যেটা একটা নিয়ে, চরিত্র না বললেই পাচ্ছি না, সেটা হ্যাঁ। হচ্ছে শবরের যে বস, হ্যাঁ এসপি সাহেব। হ্যাঁ হ্যাঁ ওই চরিত্রটা একটা বেশ মজাদার একটা চরিত্র তৈরি হ্যাঁ, করা হয়েছে। হ্যাঁ, কেননা শবরের বাকি সিনেমা যদি কেউ দেখে থাকে, তাহলে সবাই এটাই বুঝতে পারবে যে হ্যাঁ। শবরের হচ্ছে লাইফে কোনো মহিলার
মানে স্থান নেই। না, স্থান নেই। তারপরে গল্পেও যে থাকবে এটা আমি আশা করিনি। ঠিক কিন্তু আছে? সেই জায়গায় এসপি যখন এন্ট্রিটা হয় উনার বসের, হ্যাঁ। সেই জায়গায় গিয়ে প্রত্যেকটা পাঠকই যারা সবরকে চেনে কিংবা সবর সম্বন্ধে আলোচনা করেছে, হুম। তাদের প্রত্যেকেরই একটা মানে চমক লাগতে চমক লাগতে চলেছে। এবং আমি তো দেখ, আমি ভাবতাম যে সবরের দেখ শাশ্বত চট্টোপাধ্যায় যেহেতু অভিনয় করেছেন, আমি ভাবতাম বয়সটা হয়তো ওরকমই। হ্যাঁ। কিন্তু আমি পড়ে বুঝতে পারলাম যে সবর মাঝ বয়সী সমাজে ছিল। মাঝ বয়সী ছিল। 30 এর একটু 30 এর একটু মানে বেশি খুব হবে। বেশি হ্যাঁ। বয়স নয় কিন্তু। এটা আরো ভালো করে বুঝতে পারবে যখন তুমি বাকি তীরন্দাজ কিংবা অন্যান্য হ্যাঁ, আমি উপন্যাসগুলো বাকিগুলো পড়বে। পড়বো এবং আমি চাইবো যে আপনারাও পড়ুন। ঠিক আছে? কারণ দুর্দান্ত। দুর্দান্ত। আমাদের বাংলা সাহিত্যে যতগুলো গোয়েন্দা আছে তার মধ্যে থেকে আমি বলবো সবর একটা যথেষ্ট সিগনিফিকেন্ট একটা রোল প্লে করছে। হুম, আপনি যদি আজকে ব্যোমকেশ কিংবা ফেলুদা পড়তে ভালোবাসেন, হুম। তাহলে সবর পড়তে আপনার অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। কারণ আমার মনে হয় যে ব্যোমকেশের যে লেভেলটা দেখ, ফেলুদা বাচ্চাদের জন্য বা আমার যে সেলফ বাচ্চার একটা দিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটার জন্য ফেলুদা ঠিক আছে। একদমই। কিন্তু ব্যোমকেশ অ্যাডাল্ট লাইফের অ্যাডাল্ট লাইফে যখন আমরা মানে প্রবেশ করি, হ্যাঁ, ব্যোমকেশের হ্যাঁ, থেকে তো স্ট্রং গল্প খুব একটা নেই হ্যাঁ, আপনার বাংলা সাহিত্যে। হ্যাঁ, সেই তুলনায় শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের সবরটা কিন্তু ওই লেভেলটাকে ম্যাচ ম্যাচ করে করেছে। গেছে। ঠিক আছে? তো আমাদের অবশ্যই বাকিগুলো পড়া উচিত এবং আমি তো অবশ্যই পড়বো। আমি খালি সিনেমাগুলো দেখেছি। সিনেমাগুলোই মাথা খারাপ করে দেওয়া। তাহলে ভাবুন উপন্যাসগুলো কি মারাত্মক। আর ও দ্বিতীয় পড়েছে, কথা, ঠিক পাঠকদেরকে আছে? পুরোপুরি এনগেজ করে রাখে উপন্যাসগুলো। হ্যাঁ, মানে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। লাস্টে যখন আপনারা পড়বেন তখন যে টুইস্ট অ্যান্ড টার্নসটা আপনারা দেখতে পাবেন, সত্যি কথা বলতে গেলে ওগুলো নিয়ে আপনারা ভাবতে বসে যাবেন যে এইরকম একটা উপন্যাসের কি করে আসতে পারে বা এরকম একটা গোয়েন্দা চরিত্র কি করে এত মানে সুন্দর করে ফুটিয়ে তোলা যেতে পারে। হুম। আচ্ছা, গল্পের মধ্যে আমরা যদি আবার ফিরে আসি, তো চরিত্র নিয়ে কথা হচ্ছিল যে চরিত্রগুলো প্রত্যেক কটাই মারাত্মক এবং গল্পটাকেও কিন্তু ওই লেভেলটাকে ধরেই ধরে রেখেছে রেখেছে। ছোট হলেও। হুম, হুম, হুম। এবারে আমাকে বল যে সবর যে চরিত্র হুম। প্রাসঙ্গিকতা সম্পর্কে কিছুটা বল। সবরের প্রাসঙ্গিকতা যদি বলতে যাই তাহলে সবর চরিত্রটা প্রথমত হচ্ছে একজন গোয়েন্দা যিনি লালবাজারে চাকরি করেন। হুম, আর উনার মধ্যে কিছু স্পেশাল অ্যাবিলিটি আছে। স্পেশাল অ্যাবিলিটি বলা চলে না, উনার গোয়েন্দার যে স্কিলগুলো হুম, সেগুলো এতটাই মানে প্লিজ করে মানুষকে, যার জন্য উনি হচ্ছেন কলকাতা শহরের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। হুম, এমনকি কলকাতার বাইরেও আমরা এই গল্পটাতেই জানতে পারি যে ওই সুলোচনার যে বান্ধবী সে কলকাতার বাইরে থাকে, হুম, তা সত্ত্বেও কিন্তু সে সবর সম্বন্ধে জানে। হুম, কিংবা আরো অনেকেই আছে যারা কলকাতার বাইরে থাকা সত্ত্বেও সবর সম্বন্ধে জানে কেবলমাত্র একটা কারণে, উনার হচ্ছে সেটা ওই স্কিলটা, স্কিলটা। ডিটেকটিভ স্কিল যেটাকে হুম, বলে, হুম, ওনার পারদর্শিতা, এটাকে প্রথমত আমরা ব্যাখ্যা করে বলতে পারি। হুম, দ্বিতীয় সবর ক্যারেক্টারটার মধ্যে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে সবরের অন্যান্য গোয়েন্দার ক্ষেত্রে আমরা দেখতে পাই ও বিভিন্ন রকম নেশা করছে, যেরকম ব্যোমকেশের ক্ষেত্রে আমরা সিগারেট দেখতে পাই, হুম, ফেলুদার ক্ষেত্রেও আমরা সিগারেট হুম, দেখতে হুম। পাই। সবরের ক্ষেত্রে কিন্তু সবরের আমরা কোনো এসব রকম না, নেশা কোনো দেখতে নেশা নেই। কোনো নেশা এবং নেই। এই উপন্যাসেও খুব স্পষ্টভাবে লেখা আছে যে ওর খাবারের প্রতিও অতটা মানে ওর টান নেই। টান নেই, যে মানে খাবার প্রতি লোভ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? লোভ নেই। তারপরে নেশার পানীয় কিছু করে না। লোকটা কিন্তু খুবই ভদ্র, জেন্টাল। জেন্টাল, খুবই জেন্টাল। মানে যখন খবর ক্যারেক্টারটাকে লোক উপন্যাসে আর পড়ার পরে মাথার মধ্যে হ্যাঁ, উপলব্ধি করবে, হ্যাণ তখন যথেষ্ট একটা জেন্টাল, হ্যাঁ, একটা হ্যাঁ, মানে হ্যাঁ। স্বাভাবিকভাবে কথা বলা, আর একদম। এইটা যদি এই সবর চরিত্রটাকে যদি অনুপ্রাণ হিসেবে নেওয়া যায়, হ্যাঁ। তাহলে এইটা মাথায় আসবে, তাও আমরা কিন্তু সিগারেট খাওয়ার দিকে যাব না। যাব না। অবশ্যই, মানে অবশ্যই। খেতেই হবে এর কোনো এরকম মানে মানে নেই। নেই যে আমরা যেমন গোয়েন্দা ভাব নেই, হ্যাঁ, সত্যি কথা বলতে আমরা ভাব নেই কি একটু চাদর জড়িয়ে হ্যাঁ। একটু সিগারেট ধরিয়ে একটু ব্যোমকেশ বা ফেলুদা হিসেবে ওটা এরকম ভাব প্রত্যেকেই নেই। এটা ফেলুদা ব্যোমকেশ পড়ার পর এই ঠিক আছে, জিনিসটা একটু আসে। ভাব নেওয়ার কথা মাথায় আসে। কিন্তু এই ধরনের চরিত্র থাকাটাও খুব দরকারি ছিল। মানে হ্যাঁ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এরকম চরিত্রও কিন্তু একটা আমাদের দরকার ছিল, যেখানে নেশাপানি করছে না, খুব সাধারণ একটা মানুষ, অথচ কতটা প্রখর। কতটা প্রখর। আর প্রত্যেকটা কেস ওনার স্টাডি করার যে ক্যাপাসিটি, যেরকম এই উপন্যাসটাতে যখন পাঠকরা পড়বে তখন দেখতে পাবে একটা জায়গায় যে দুজনকে ধরা হয়েছে যারা ফোন করে থ্রেট কল দিচ্ছিল, কিন্তু সেই দুজনকে সবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বলে যে ওই দুজনকে আমি ইনভেস্টিগেট করবো না। মানে তারা একটা মানবিক দিকও মানে হ্যাঁ, দেখা দেয়। কারণ সে তো ডাইরেক্ট তো ওর সাথে মিলিত নয়। এজেন্টের থ্রু দিয়ে কন্টাক্ট করা হয়। আর এটার শেষের দিকটায় যখন মানুষরা পড়বে তখনও দেখতে পাবে সবর কিভাবে মানে যে ঘটনাগুলো ঘটাচ্ছে কিংবা আইনের সাহায্য না নিয়ে কিভাবে নিজের বুদ্ধিকে ব্যবহার করে একটা জিনিসকে কত সুন্দরভাবে সলভ করে জিনিসটাকে সর্ট আউট করে দেয়, সেই জিনিসটা এই উপন্যাসটা শেষে এসে মানুষ বুঝতে পারবে। অবশ্যই পারবে। তো
এখানেই আমরা মানে ভিডিওটা এবারে শেষ করে হ্যাঁ, দেব। ভিডিওটা এবার শেষের দিকে, ঠিক আছে? তবে শেষের আগে আমি কিছু কথা বলতে চাই হুম। যে সবর ক্যারেক্টারটাকে নিয়ে যেন প্রত্যেকটা যারা এই ভিডিওটা দেখছে হুম, তারা যেন আরেকটু স্টাডি করে, হুম, কেননা সবর বাকি যে গোয়েন্দা আছে হুম, সেটা আমাদের ফেলুদা হোক কিংবা ব্যোমকেশ হোক কিংবা অর্জুন হোক হুম, কিংবা আরো মিতির মাসি হোক, তাদের থেকে তাদের মতোই বলতে গেলে, কিংবা পাঠকদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সুতরাং আমি এটাই বলতে চাইবো যে প্রত্যেকে এই গল্পটা একবার পড়ে দেখুক বা এই উপন্যাসটা একবার পড়ে দেখুক, এবং তো বাকি আমাদের উপন্যাসগুলো মোট কথা হচ্ছে আমাদের তরফ থেকে আপনাদের সকলকে একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে যে এই সবরের যে বাকি উপন্যাসগুলো সেগুলো তো অবশ্যই পড়বেন, এবং এই উপন্যাসটা অবশ্যই পড়বেন, এবং পড়ে এই সবরকে নিয়ে কিন্তু আমাদের মনে হয় একটা ফেয়ারওয়েলের মতন দেওয়াও উচিত। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা, প্রথম কথা কারণ এই জেনারেশন আমাদের দেখলো যে সবরের মতন একটা এত বড় চরিত্র, চরিত্র। তাই না? হুম, হুম, এবং শেষ উপন্যাস আর আসবেও না। হুম, হুম। তো এই ভিডিওটাও আমাদের তরফ থেকে একটা ফেয়ারওয়েলই রইলো। Farewell, এরকম হ্যাঁ, ফেয়ারওয়েল একদমই। আপনারাও দিন, লেখালেখি করুন চরিত্রটাকে নিয়ে, যাতে আরো আরো পাঠকরা জানতে পারে। জানে অবশ্যই অবশ্যই অনেক, জানে, মানে সিনেমার মাধ্যমে কোনো অনেকেই জানতে লিমিট পেরেছে। নেই, জানে অনেকে, কিন্তু আমরা চাইবো যে আরো যাতে এটা নিয়ে চর্চা হোক। সবর বেঁচে থাক আমাদের মনে সারা জীবন। হ্যাঁ, ঠিক আছে? আরো যদি অপ্রকাশিত কিছু লেখা থেকে থাকে তাহলে যাতে সেগুলো প্রকাশ পায়। প্রকাশিত, হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ, প্রকাশ একদমই, পায় তো আমাদের থেকে খুশি আর কেউ হবে না। একদমই। তাই কারণ না? আমরা যথার্থ কথা বলতে গেলে সবরের যে উপন্যাস তার যথেষ্ট, মানে আমি বিশেষ করে প্রচুর ফ্যান সবরের না, উপন্যাসের। আমিও ফ্যান, কিন্তু আমি সত্যি কথা বলতে সিনেমা দেখে ফ্যান হয়েছিলাম, কিন্তু উপন্যাসটা পড়ার পরে আমার মধ্যে ক্রেভিংসটা আরো জেগে গেছে। আমি তো মানে ভিডিওটা শেষ হওয়ার পরে এর এর গলায় ঝুলে আছি যে ভাই তোর আর কি আছে আমাকে দে, আমি বাকিগুলো পড়বো। সে মানে অবশ্যই। হ্যাঁ, অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে আমার এই লাস্ট উপন্যাসটা পড়ে, আর বাকিগুলো আমি চাইবো অভিজ্ঞতাটা অর্জন আচ্ছা, করতে। তুমি এই উপন্যাসটা পড়ার পরে এই উপন্যাসটাকে 5 এর মধ্যে কত দিতে চাও? আমি 5 এর মানে কোনো রেটিং দেওয়ার আমার কাছে হিম্মত নেই ভাই। ঠিক আছে? 5 এর মধ্যে 5 মানে কি করে কম করব? কেন সেটাই। কেন বল যে কোনো বললাম, ফ্লজই খুঁজে পাবে না। কারণ যে মানুষটা লিখে গেছে না, মানে তার গল্প রেটিং করার মতন যোগ্যতা এখনো সত্যি কথা আমাদের হয়নি। একদমই, কিন্তু একদমই, নিছকই যদি পাঠক হিসেবেও দেখি, তাহলে আমি বলব যে 5ই 5ই। একদমই তাই। ঠিক আছে? কোনো কম্প্রোমাইজ হবে না। দারুণ! দুর্দান্ত! ঠিক আছে? এখানে তাহলে তাহলে, আজকের হ্যাঁ, মতন আমাদের আড্ডা এখানে আমরা শেষ করছি। আবার আমরা অন্য কোনো বিষয় নিয়ে আড্ডায় বসবো। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ।